আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ শাহাদাত ফ্রম বুটেক্স। সো অরবিট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে সকল টপিকগুলো কভার করব, আমাদের চ্যাপ্টার 2 গতি, এইটার যে টপিকগুলো আছে তোমাদের বই অনুসারে একদম স্টেপ বাই স্টেপ সবগুলা টপিক দেওয়া আছে। অ্যান্ড আমাদের এই কোর্সে আমরা যা যা শেষ করব তা হচ্ছে অধ্যায়ের সব টপিক, পাশাপাশি সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ, সংক্ষিপ্ত ক ও খ টাইপ প্রশ্ন এবং সকল গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো আমরা কভার করে দিব। ওকে, অ্যান্ড আমাদের এই কোর্সের যে ফিচারটা আছে সেটা হচ্ছে তুমি ফ্রি গাইড বই পাবা, বোর্ড স্কুলের এমসিকিউ প্রশ্ন সলভ পাবা, বোর্ড স্কুলের সিকিউ প্রশ্ন সলভ ক্লাস পাবা, সংক্ষিপ্ত ক ও খ সলভ ক্লাস পাবা, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, পাশাপাশি প্রবলেম সলভিংয়ের জন্য একটা প্রাইভেট গ্রুপ পেয়ে যাবা। আর এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তুমি হচ্ছে সকল ক্লাসের অ্যাক্সেস পাবা, যাতে পরীক্ষার আগে তোমার প্রস্তুতি হয় 100-এ 100। সো চলো আমরা আমাদের ক্লাস সম্পর্কে আলোচনার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই। আমাদের কিন্তু মেগা সেল অফার চলতেছে 75% অফ। ওকে, সো এতে তুমি হচ্ছে আমাদের কোর্সটা পেয়ে যাচ্ছ 999 টাকাতে মাত্র। সো এই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের যেই ওয়েবসাইটটা আছে এটা ভিজিট করার জন্য তোমাদেরকে গাইড দিতেছি। সো orbitacademyonline.com। ওকে, সো চলো দেরি না করে আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। সো ফার্স্টে আমাদের বলা আছে হচ্ছে গতি এবং স্থিতি, এই দুইটা জিনিস নিয়ে। সো মেইনলি গতি কি স্থিতি কি এটা সম্পর্কে আমরা জানবো। ফার্স্টেই বলে নেই স্থিতি কি এবং আমাদের গতি কি। আচ্ছা, গতি হচ্ছে সময়ের সাথে কোনো বস্তু যদি নিজের অবস্থানের পরিবর্তন করে, কি বলছি, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন। সময়ের সাথে যদি কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন করে, তাহলে বস্তুর এই অবস্থানের পরিবর্তনকে বলা হচ্ছে গতি। আর এই বস্তুটিকে বলা হচ্ছে আমাদের গতিশীল। বস্তুটি হচ্ছে গতিশীল এবং বস্তুর অবস্থানের পরিবর্তনটা হচ্ছে আমাদের গতি। ওকে, আশা করি গতি সম্পর্কে সবাই একটা ক্লিয়ার ধারণা পাইছি। স্থিতি সেম অবস্থায়, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হলে তা হচ্ছে আমাদের স্থিতি। ঠিক আছে, এখন স্থিতি বস্তুর যে অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে বস্তুটিকে বলা হবে আমাদের স্থিতিশীল বস্তু, তাই তো? এখন কথা হচ্ছে ভাইয়া, কোনটা গতিশীল কোনটা স্থিতিশীল বুঝবো কিভাবে? এখন গতি স্থিতি এই বিষয়টা মেজার করার জন্য আমাদের অবশ্যই একটা প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন আছে, যার সাপেক্ষে আমরা পরিমাপ করব কোন বস্তুটি গতিশীল কোন বস্তুটি স্থিতিশীল। সো এটা জানার জন্য হচ্ছে আমরা দেখি যে আমাদের একটা রেফারেন্স ফ্রেম দরকার বা প্রসঙ্গ কাঠামো দরকার। সাপোজ আমি খেয়াল করি এখানে একটা গাছ আছে, সাপোজ ধরে নিই একটা গাছ আছে, গাছের সাপেক্ষে একটি গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো এই গাছের সাপেক্ষে এই গাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, গাড়িটিকে গতিশীল বলে মনে হচ্ছে, তাই না? গাড়িটি হচ্ছে গতিশীল। কার সাপেক্ষে? এই গাছটির সাপেক্ষে গাড়িটি গতিশীল। এখন আমি যদি বলি ঠিক আছে কোনো সমস্যা নাই, পাশাপাশি সামনে আরেকটি গাড়ি আছে, যেই গাড়িটি সমান গতিতে সমান স্পিডে সমান বেগে একই দিকে সামনের দিকে চলে যাচ্ছে, তখন কিন্তু আমাদের এই গাড়ির সাপেক্ষে এই গাড়িকে মনে হবে হচ্ছে তারা স্থির আছে, তাই না?
তার মানে আমি যদি গাড়ি এ থেকে গাড়ি বি কে খেয়াল করি তাহলে আমার মনে হবে তারা একজন আরেকজনের সাপেক্ষে স্থির। বাট আমি যদি গাছ থেকে গাড়ি দুইটাকে অবজার্ভ করি বা খেয়াল করি তাহলে মনে হবে আমাদের এ গাড়ি এবং বি গাড়ি পরস্পর গতিশীল। ওকে, এবং তারা পরস্পর ধ্রুববেগে গতিশীল। ক্লিয়ার বিষয়টা? সো আমাদের জন্য প্রসঙ্গ কাঠামো যে ব্যাপারটা আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আমরা গতি এবং স্থিতি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চাই। ওকে, সো আমরা একটু সামনের দিকে মুভ করি। আমাদের নেক্সট টপিক হচ্ছে বিভিন্ন প্রকার গতি। আচ্ছা, বিভিন্ন প্রকার গতি বলতে বিভিন্ন প্রকার গতির মধ্যে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সরল রৈখিক গতি। এটা একটু আগে বলে নিই, সরল রৈখিক গতি আসলে কেমন গতি। ওকে, সরল রৈখিক গতি হচ্ছে এমন একটি গতি যে কোনো বস্তুর গতি বা কোনো বস্তু চলার সময় তার গতির দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, স্ট্রেট একটা লাইনে বা একটা সরল রেখা বরাবর গতিশীল হচ্ছে বস্তুটি। সরল রেখা বরাবর গতিশীল। সো তখন আমরা এই গতিটিকে বলবো হচ্ছে সরল রৈখিক গতি। ঠিক আছে? সো সরল রৈখিক গতি আমাদের রিয়েল লাইফে অনেক বেশি দেখা যায় যখন আমরা সোজা রাস্তায় চলাচল করি, যখন হচ্ছে আমরা কোনো একটি বস্তুকে সামনের দিকে ঠেলে নেই, এক্ষেত্রে হচ্ছে আমরা সরলরৈখিক গতির একটা ভালো উদাহরণ দেখতে পাই। নেক্সট আমাদের যে গতি নিয়ে আলোচনা আছে তা হচ্ছে মেইনলি ঘূর্ণন গতি। আচ্ছা, সো ঘূর্ণন গতি নিয়ে যদি আমি একটু বলি, ঘূর্ণন গতিকে যদি আমি একটু বুঝাইতে যাই, আমরা বুঝতে পারতেছি ঘূর্ণন যেহেতু কথাটা উল্লেখ আছে, অবশ্যই পথটা হবে হচ্ছে আমাদের বৃত্তাকার পথ, তাই না? বৃত্তাকার পথ হবে। সো বৃত্তাকার পথে বস্তুর গতি হচ্ছে ঘূর্ণন গতি। এখন কথা হচ্ছে সরল রৈখিক গতি এবং ঘূর্ণন গতি, এটা হচ্ছে আমাদের ফিজিক্সের গতির ওয়ান অফ দ্য মেজর টপিকগুলোর মধ্যে একটা, যে গতি নিয়ে আলোচনা করতে গেলে ফার্স্টে হচ্ছে আমাদের সরল রৈখিক গতি, পাশাপাশি আমাদের ঘূর্ণন গতি নিয়ে আলোচনা করতে হয়। সো এইগুলো নিয়ে কথাবার্তা বলতে গেলে ফিউচারে তোমরা আরো বেশি জানবা। সো ফার্স্টেই বলে দেই, সরলরৈখিক গতি হচ্ছে স্ট্রেট একটা লাইনে বা একটি সরলরেখা বরাবর যে গতি আছে এটা হচ্ছে সরলরৈখিক গতি। আর ঘূর্ণন গতি হচ্ছে একটি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে কোনো বস্তুর গতি হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, সেটা হচ্ছে কোনো একটি বস্তুকে রশিতে বেঁধে যদি আমি এভাবে ঘোরাতে থাকি তাহলে এই গতিটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতির একটা সুন্দর এক্সাম্পল। বুঝতে পারছি? দেন আমরা জানবো হচ্ছে চলন গতি সম্পর্কে। চলন গতি, ওকে, চলন গতি কি? চলন গতি হচ্ছে এমন গতি যে কোনো বস্তু একদিকে মুভ করতেছে বা একদিকে চলতেছে। কোনো বস্তু একদিকে চলার সময় যদি তার সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। আই রিপিট, কোনো বস্তু চলার সময় একই দিকে একই সময়ে সমান দূরত্ব, সকল কণা সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে এই গতিকে বলা হচ্ছে চলন গতি। তার মানে নর্মালি ধরো আমি যদি খেয়াল করি, আমার হাতে একটা বই আছে, ফিজিক্স বই, এই বইটাকে যদি আমি হচ্ছে সামনের দিকে ধাক্কা দিয়ে নিয়ে যাই বা টেনে নিয়ে যাই, তখন আমাদের এই বস্তুটা বা এই বইটার সকল কণা সেম দিকে সমান দূরত্ব অতিক্রম করতেছে। সো এই ধরনের গতিকে বলা হচ্ছে আমাদের চলন গতি। ঠিক আছে? সো আশা করি চলন গতির ব্যাপারটা বুঝতে পারছি। সো আমরা এই ডেফিনেশনগুলো একটু কভার করে দিচ্ছি যাতে তোমাদের ভিজুয়ালাইজ করতে বা বুঝতে একটু ইজিয়ার হয়। সো চলো আমরা এরপর একটা গতি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। ওকে, পর্যায়বৃত্ত গতিটা আসলে কি আমি যদি একটু বলি, পর্যায়বৃত্ত গতি হচ্ছে সাম কাইন্ড অফ ঘূর্ণন গতির একটা উদাহরণ। কোনো বস্তুর গতি যদি এমন হয় তা একটি নির্দিষ্ট বিন্দুকে
তা একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট দিক থেকে বারবার একই সময় পর পর বারবার অতিক্রম করে, তাহলে এই ধরনের গতিকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আই রিপিট, কোনো একটি বস্তুর গতি যদি এমন হয় যে কোনো একটি বস্তু একটি বিন্দুকে একই দিক থেকে একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তাহলে এই ধরনের গতিকে বলা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। তার মানে খেয়াল করে দেখতে পারবা পর্যায়বৃত্ত গতির একটা বেস্ট এক্সাম্পল বা অনেক ভালো একটা এক্সাম্পল হচ্ছে ঘড়ির কাঁটার গতি। যেমন ধরো কোন একটি বস্তু বা যেমন ঘড়ির কাঁটা হচ্ছে প্রথমে ধরো যে দুপুর 12টা থেকে স্টার্ট হয়েছে, ঠিক 12 ঘন্টা পরে এইটা আবার দুপুর 12টার বা রাত 12টার কাঁটার দিকে চলে যাবে। দুপুর 12টা থেকে রাত 12টা টাইম স্পেন্ড কতটুকু? 12 ঘন্টা টাইম কভার করছে। সেমভাবে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময় আমাদের টোটাল 12 ঘন্টা টাইম কভার করে আসবে। সো আলটিমেটলি ঘড়ির কাঁটার যে গতিটা আছে এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতির একটা সুন্দর এক্সাম্পল। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছি। তারপর হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি। এটা নিয়ে একটু বলি, এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়। সো এটা নিয়ে আমি একটু কথা বলি, ডিটেলসে জানার ট্রাই করব। সরল স্পন্দন গতি। আচ্ছা, সরল কথাটা দ্বারা আমরা কি বুঝি? সরল মানে হচ্ছে তেমন কোনো প্রবলেম নাই, ঝামেলা নাই, সহজ সরল একটা মানুষ, ঠিক আছে? গতিটা হচ্ছে সহজ সরল একটা গতি। বাট এইখানে স্পন্দন নিয়ে একটা বড় ঝামেলা পাকায় দিছে। স্পন্দন জিনিসটা কি? আচ্ছা, হৃদস্পন্দন নাম আমরা শুনছি যে আমাদের হার্টে হৃদস্পন্দনের একটা ব্যাপার আছে। সো হৃদস্পন্দন মানে হচ্ছে আমাদের হার্টটা হচ্ছে একবার পাম্প করতেছে, সো একবার সিস্টোলিক একবার ডায়াস্টোলিক, মানে হচ্ছে পাম্প করে আবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয় একবার সংকুচিত হয়। মানে মুভমেন্টটা কেমন? একবার বাড়তেছে একবার কমতেছে, তাই না? সবসময় যে বাড়তেছে এমন তো না, একবার বাড়তেছে একবার কমতেছে। সো এই এক্সাম্পল অনুযায়ী আমরা বুঝতে পারি স্পন্দনটা হচ্ছে গতিটা এমন হবে না যে একই দিকের থেকে বারবার অতিক্রম করবে। গতিটা এমন হবে যে একটি বিন্দুকে একদিক থেকে একবার ক্রস করলে বা একবার অতিক্রম করলে পরের সময়টুকুতে বিপরীত দিক থেকে অতিক্রম করবে। আমি একটু ভিজুয়ালাইজ করাই তোমাদেরকে। আশা করি তোমরা ছোটবেলায় বা যে কোনো সময় বড় হওয়ার পরে অনেকে হয়তো দোল খাইছো দোলনাতে। সো দোলনা যখন দোল খাবা দেখবে একটা বিষয় এরকম চলে আসছে যে দোল খাওয়ার সময় তুমি একবার সামনে যাচ্ছ আবার পেছন দিকে যাচ্ছ, একবার সামনে যাচ্ছ আবার পেছন দিকে যাচ্ছ, এরকম একটা ভিজুয়ালাইজেশন তুমি করতে পারো যে একবার সামনে যাচ্ছ আবার পেছন দিকে যাচ্ছ। তো সামনে পেছনে যাওয়ার সময় তোমার কি হচ্ছে, মাঝখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে তুমি কি করতেছো, একটা টাইম পর পরে বিপরীত দিক থেকে অতিক্রম করতেছো, তাই না? সো কোনো বস্তুকণার গতি যদি এমন হয়, তা একটি নির্দিষ্ট বিন্দুকে ধরি, একটি বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে বাট বিপরীত দিক থেকে। সো এই ধরনের গতিকে বলা হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি। আশা করি বুঝতে পারছি। সো চলো আমরা একটু সামনের দিকে মুভ করি। সো একটু এই ডেফিনেশনগুলো আমি একটু ভিজুয়ালাইজ করানোর ট্রাই করলাম, একটু ডেফিনেশনগুলো সম্পর্কে ধারণা দিলাম। ওকে, সো আমাদের নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি। স্কেলার ও ভেক্টর রাশি। ঠিক আছে, স্কেলার ও ভেক্টর রাশি তোমাদের জন্য, স্কেলার ভেক্টর রাশিটা ইম্পর্টেন্ট। যখন তোমরা কলেজে উঠে যাবা তোমার জন্য ভেক্টর রাশিটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়ে পুরো একটা চ্যাপ্টারই আছে ফিজিক্সে। ওকে, সো চলো স্কেলার রাশি নিয়ে একটু আলোচনা করি, ভেক্টর রাশি নিয়ে একটু আলোচনা করি। স্কেলার রাশির আরেক নাম হচ্ছে অদিক রাশি, আর ভেক্টর রাশির আরেক নাম হচ্ছে দিক রাশি। অবশ্যই বোঝা যাচ্ছে যে স্কেলার যে রাশিটা আছে এই রাশিটার কোনো দিক থাকবে না, তাহলে কি থাকবে আমরা তো জানি।
আলহামদুলিল্লাহ, সরি। সো আমরা তো জানি যে আমাদের স্কেলার যে রাশিটা আছে, স্কেলার রাশি একটি অদিক রাশি। তো রাশি যেহেতু অবশ্যই একটা কোয়ান্টিটি, এটা পরিমাপ করার জন্য অবশ্যই মান অথবা দিক অথবা মান দিক উভয়ের প্রয়োজন আছে। সো স্কেলার রাশি যেহেতু অদিক রাশি, অবশ্যই তার কি থাকবে না, দিক থাকবে না। তার একে প্রকাশ করার জন্য শুধু আমাদের মানটাই এনাফ, মানই যথেষ্ট, দিকের কোনো দরকার নাই। ঠিক আছে। আর ভেক্টর রাশি হচ্ছে আমাদের দিক রাশি, যেটা প্রকাশের জন্য আমাদের মান যেমন প্রয়োজন তেমন আমাদের দিকেরও প্রয়োজন। বুঝতে পারছি? সো স্কেলার রাশি হচ্ছে যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমাদের শুধু মানের প্রয়োজন কিন্তু দিকের প্রয়োজন হয় না, সেই ধরনের রাশিকে বলা হচ্ছে আমাদের স্কেলার রাশি বা অদিক রাশি। আর যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমাদের মান ও দিক, সরি আমি একটু এখানে দিকে কেটে দিছি, বাট দিকের প্রয়োজন আছে, সরি মাই ব্যাড, ওকে মিস্টেক হয়ে গেছে। সো দেখো, ভেক্টর বা দিক রাশি হচ্ছে এমন রাশি যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমাদের মান ও দিক উভয়ের প্রয়োজন, সেই সকল রাশিকে বলা হচ্ছে আমাদের ভেক্টর রাশি বা দিক রাশি। আশা করি বুঝতে পারছি। সো এখন ভেক্টর রাশিকে লেখার একটা নিয়ম আছে, স্কেলার রাশিকে লেখার একটা নিয়ম আছে। সো ভেক্টর রাশিকে যখন আমি লিখতে যাই, এটা আমি পরে যাচ্ছি, আগে স্কেলার রাশির কথা বলি। স্কেলার রাশিকে আমি বলতে পারি যে এ হচ্ছে একটি স্কেলার রাশি, এ দ্বারা প্রকাশ করতেছে হচ্ছে এটা দূরত্বকে, যেটাকে আমি বলতেছি ধরো 30 মিটার দূরত্ব। ঠিক আছে, ওকে। সো ভেক্টর রাশি যখন আমি প্রকাশ করতে যাব, আমি কখনো এ দিয়ে ডিরেক্টলি প্রকাশ করতে পারবো না, অবশ্যই আমার একটা অ্যারো লাগবে উপরে, এ দিয়ে উপরে একটা অ্যারো বা একটা তীর চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। সো ভেক্টর রাশি চেনার একটা উপায় হচ্ছে, এটাতে হয় তীর চিহ্ন থাকবে, অথবা অথবা এরকম একটা দাগ থাকবে, অথবা একক রাশি হলে আমাদের এখানে এর নিচে একটা দাগ থাকবে। এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশিগুলা চেনার উপায়। সো যখন আমরা স্কেলার রাশি নিয়ে আলোচনা করব, তখন আমরা দেখব যে এটাতে শুধু মান আছে, দিকটা দেওয়া নাই, তখন এটা হয়ে যাবে স্কেলার রাশি। সো ম্যাক্সিমাম তোমাদের এখানে আলোচনা হচ্ছে স্কেলার রাশি নিয়ে, ভেক্টর রাশি নিয়ে তেমন কোনো আলোচনা নাই, জাস্ট হচ্ছে ডেফিনেশনটা বা সংজ্ঞাটা আর হচ্ছে চিহ্নটা দেখতে কেমন হয় এটা নিয়ে আলোচনা আছে। সো ভেক্টর রাশি এবং স্কেলার রাশি নিয়ে বিস্তারিত তোমরা হচ্ছে স্কেলার রাশিটা দেখবা ক্লাস 9-10-এ, অ্যান্ড হচ্ছে ভেক্টর রাশি নিয়ে আলোচনা বিস্তারিত আমাদের কলেজ বা ইন্টারমিডিয়েটে আছে। ওকে, সো চলো আমরা আমাদের নেক্সট পেজে চলে যাই। দূরত্ব ও সরণ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, দূরত্ব ও সরণ। দূরত্ব কি, সরণ কি? ফার্স্টে দূরত্ব, তারপর এখানে লিখে আমি সরণ। আচ্ছা, দূরত্ব কি? দূরত্ব হচ্ছে নর্মালি বুঝি আমি যে ঠিক আছে, আমার বাসা থেকে আমার স্কুলের দূরত্ব হচ্ছে ধরো 1 কিলোমিটার বা 2 কিলোমিটার এরকম, এটা হচ্ছে দূরত্ব। এখন কথা হচ্ছে দূরত্ব হচ্ছে সময়ের সাথে কোনো বস্তু যদি তার অবস্থানের পরিবর্তন করে, তাহলে অবস্থানের যে পরিবর্তনটা এটাই হচ্ছে আমাদের দূরত্ব। কিন্তু আমি কিন্তু বলি নাই, আমি বলছি একটা দূরত্ব অতিক্রম করে বা হচ্ছে একটা ডিস্টেন্স অতিক্রম করে বা অবস্থানের পরিবর্তন করে, আমি কি বলছি যে নির্দিষ্ট দিকে পরিবর্তন করছে? একবারও কিন্তু বলি নাই। সো নির্দিষ্ট দিকে পরিবর্তন কিন্তু করে নাই অবস্থান, তো নির্দিষ্ট দিক না। তার মানে দূরত্ব হচ্ছে সময়ের সাথে কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন করলে, নট নির্দিষ্ট দিক, এটা মেনশন করা যাবে না। সময়ের সাথে কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন করলে যে কোনো দিকে হইতে পারে, সেটা হচ্ছে আমাদের দূরত্ব। বুঝতে পারছি? অ্যান্ড আমাদের সরণটা হচ্ছে অবশ্যই নির্দিষ্ট দিকে হইতে হবে, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হবে বাট নির্দিষ্ট দিকে হইতে হবে। সময়ের সাথে অবস্থানের পরিবর্তন নির্দিষ্ট দিকে যদি হয় তাহলে তা হবে সরণ। আমি একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই। ধরো সাপোজ তুমি হচ্ছে, আমি উপরে হচ্ছে উত্তর দিলাম, উত্তর দিক, নিচে হচ্ছে দক্ষিণ দিক, এদিকে হচ্ছে পূর্ব দিক, এদিকে হচ্ছে পশ্চিম দিক। আচ্ছা, আমি তোমাকে বললাম ঠিক আছে ভাইয়া, আমি হচ্ছে ফার্স্টে পূর্ব দিকে যাব 10 মিটার, পূর্ব দিকে গেলাম হচ্ছে আমি 10 মিটার, পূর্ব দিকে 10 মিটার যাওয়ার পরে আমি উত্তর দিকে গেছি হচ্ছে কতটুকু, আমি আচ্ছা 10 মিটার না দিয়ে একটা ভালো এক্সাম্পল দিই, তোমরা আশা করি বুঝতে পারবা। ধরো আমি পূর্ব দিকে গেলাম হচ্ছে 4 মিটার,
তারপরে আমি উত্তর দিয়ে গেছি হচ্ছে 3 মিটার। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে বলি ভাই দূরত্ব কত হবে, তুমি নিঃসন্দেহে বলবা দূরত্বটা হবে হচ্ছে আমাদের 4 + 3 দ্যাট মিনস 7 মিটার। ঠিক আছে, কোনো সন্দেহ নাই, কারণ দিক পরিবর্তন করছে, দিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কতটুকু গেছে, প্রথমে 4 পরে 3। ঠিক আছে, নর্মালি কতটুকু হাঁটছো তুমি স্কুলে যাওয়ার জন্য, কতটুকু হাঁটছো, ফার্স্টে 4 মিটার হাঁটছো, পরে 3 মিটার হাঁটছো, মানে টোটাল তুমি 7 মিটার হাঁটছো। কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আমার দূরত্ব। বাট আমি যখন সরণ নিয়ে কথা বলবো, সরণ নিয়ে কথা বলার সময় আমি ধরো এইদিকে গেছি হচ্ছে সেম আগের মতো 4 মিটার, তারপরে এইদিকে গেছি হচ্ছে আমি 3 মিটার। তাহলে আমাদের সরণটা কি, সরণটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের নির্ভর করে হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বের উপর। আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বের উপর নির্ভর করে হচ্ছে সরণ। তাহলে আমি সরণটা বলতে পারবো এখান থেকে এখানে স্ট্রেট ডিস্টেন্স, যেটা পিথাগোরাস অ্যাপ্লাই করলে ম্যাথে তোমরা জানতে পারবা, এটা হবে হচ্ছে √3² + 4² দ্যাট মিনস 5 মিটার। সো আমাদের সরণটা আসবে হচ্ছে অ্যাকচুয়ালি সরণটা আসবে হচ্ছে 5 মিটার। সো সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে সরল রৈখিক দূরত্ব, আর দূরত্ব হচ্ছে আমাদের যে কোনো দিকে আমাদের অবস্থানের পরিবর্তনটাই হচ্ছে দূরত্ব। আশা করি বুঝতে পারছি। সো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, নেক্সট টপিকে চলে যাওয়ার আগে আমি আরেকবার একটু মেনশন করে দিই, দূরত্ব যে জিনিসটা আছে এগুলো একটা একক নিয়ে আলোচনা করি। দূরত্বের একক হচ্ছে আমাদের মিটার, সরণের একক হচ্ছে আমাদের মিটার একক। সরণের মাত্রা হচ্ছে আমাদের এল দিয়ে প্রকাশ করে, লেন্থ, এটা হচ্ছে মাত্রা। সেম ভাবে দূরত্বের ক্ষেত্রে আমি এল দিয়ে প্রকাশ করবো, এটা হচ্ছে মাত্রা। সো এদিকে আমাদের কোনো প্রবলেম নাই। সো যেহেতু মাত্রা লিখতেছি, থার্ড ব্র্যাকেট দেওয়াটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। সো আলটিমেটলি আমরা দেখতে পারতেছি একটা বিষয়, সেটা হচ্ছে মাত্রা এবং একক কিন্তু দূরত্ব এবং সরণের ক্ষেত্রে সেম, কারণ সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হচ্ছে। চেঞ্জটা হচ্ছে আমাদের ভ্যালুগত দিক থেকে এবং ডিরেকশনের দিক থেকে বা দিকের দিক থেকে। বুঝতে পারছি? সো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকটা হচ্ছে দ্রুতি এবং বেগ নিয়ে। সুন্দর একটা টপিক। সেম ভাবে সরণ এবং আমাদের দূরত্বের মধ্যে যেরকম একটা ডিফারেন্স দেখতে পারছি, দ্রুতি এবং বেগের মধ্যে আমরা সেম পরিমাণ একটা ডিফারেন্স দেখতে পারবো। আমি একটু দ্রুতি নিয়ে আগে আলোচনা করি। এখানে দ্রুতি এবং পরবর্তীতে আমাদের বলা আছে হচ্ছে বেগ। আচ্ছা, দ্রুতি কি, বেগ কি? দ্রুতি হচ্ছে সময়ের সাথে, অবশ্যই সময়ের সাথে হইতে হবে, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে একক সময়ে যে দূরত্বটা কভার করছে, আই রিপিট, একক সময়ে যে দূরত্বটা কভার করছে, দূরত্ব একক সময়ে যে দূরত্বটা কভার করছে, সরি, একক সময়ে যে দূরত্বটা কভার করছে সেটা হচ্ছে আমাদের দ্রুতি। এখন কথা হচ্ছে ভাইয়া এইটা কেমন কথা, যে একক সময়ে যে দূরত্ব কভার করছে সেটা হচ্ছে দ্রুতি, কিন্তু আপনি তো এখানে চাইলে সরণও বলতে পারতেন, সরণ কেন বললেন না? টুইস্টটা এখানেই, আমাদের দূরত্বটা হচ্ছে একটি কেমন রাশি, নির্দিষ্ট দিকে হয় না। দূরত্ব হচ্ছে আমাদের সেম সরণের মতোই, জাস্ট একটা পার্থক্য, সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে হয় না, যার কারণে দিকটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে। সো দ্রুতি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কখনো নির্দিষ্ট একটা দিকে থাকবে না, নির্দিষ্ট দিকে থাকবে না, দিক যে কোনো দিকে হইতে পারে, দিক চেঞ্জ হইতে পারে। সো একক সময়ে যে দূরত্বটা আমি পাবো সেটা হচ্ছে আমাদের দ্রুতি। দ্রুতির একক কি? দ্রুতির একক হচ্ছে আমাদের সেমভাবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। সেমভাবে আমাদের দ্রুতির মাত্রাটা হচ্ছে, অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা, এল
টি ইনভার্স 1। ওকে, সেমভাবে আমি যদি বেগের ক্ষেত্রে চলে আসি, বেগ আর দ্রুতির মধ্যে যে মেজর পার্থক্যটা আছে সেটা হচ্ছে জাস্ট সরণের পার্থক্য, দ্যাট মিনস দিকের পার্থক্য। দ্রুতিটা যেরকম যে কোনো দিকে হইতে পারে, বেগটা অবশ্যই নির্দিষ্ট দিকে হইতে হবে। নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন যদি ঘটে, নির্দিষ্ট দিকে যদি অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে আমাদের এই যে একক সময়ে যে পরিমাণ সরণ বা একক সময়ে নির্দিষ্ট দিকে যেই অবস্থানের পরিবর্তন, একেই বলা হচ্ছে আমাদের বেগ। ওকে, দ্যাট মিনস এই সরণটা এখানে ইম্পর্টেন্ট। দ্রুতির ক্ষেত্রে আমাদের দূরত্বটা ইম্পর্টেন্ট, বেগের ক্ষেত্রে আমাদের সরণটা ইম্পর্টেন্ট। সো সেম কেসে আমাদের এককটা হবে হচ্ছে অবশ্যই মিটার পার সেকেন্ডে, অ্যান্ড আমাদের মাত্রাটা হবে অবশ্যই LT ইনভার্স 1। সো দেখো একটা জিনিস খেয়াল করে দেখতে পারবা, দ্রুতি এবং বেগের ক্ষেত্রে কিন্তু আমাদের একক এবং মাত্রাগত কোনো পার্থক্য নাই। সেমভাবে সরণ এবং দূরত্বের ক্ষেত্রেও আমাদের মাত্রাগত কোনো পার্থক্য ছিল না। একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে নির্দিষ্ট দিক। তার মানে দিকটা অবশ্যই ইম্পর্টেন্ট, বুঝতে পারছি? সো দিকের ইম্পর্টেন্সের কারণে কিন্তু আমাদের ডিফারেন্ট দুইটা ডেফিনিশন চলে আসছে, বুঝতে পারছি? সো চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিকে বলা হচ্ছে ত্বরণ নিয়ে। ফাইন, খুবই সুন্দর একটা টপিক। ত্বরণ আলাদা একটা জিনিস কভার করে রেখে দিছে হয়। সো ত্বরণ জিনিসটা কি? ত্বরণ জিনিসটা কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে যদি কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়, আই রিপিট, সময়ের সাথে কোনো বস্তুর যদি বেগের পরিবর্তন হয়, বেগের এই পরিবর্তনকে বলা হচ্ছে ত্বরণ। এখন কথা হচ্ছে ভাইয়া, বেগের পরিবর্তন তো বেশি হতে পারে, কমও হতে পারে। আই রিপিট, সময়ের সাথে বেগের পরিবর্তন। সময়ের সাথে বেগের পরিবর্তনটাই হচ্ছে ত্বরণ। এখন কথা হচ্ছে যেটা বলতেছিলাম যে ভাইয়া, সময়ের সাথে বেগের পরিবর্তনটা তো বেশি হইতে পারে। মানে পরিবর্তন মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে শেষ বেগ মাইনাস আদি বেগ। সো ত্বরণ মানে এক কথায় যদি আমি বলি, সংজ্ঞাগতভাবে যদি লিখি, ত্বরণ ইকুয়াল টু হচ্ছে আমাদের শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড হচ্ছে আমাদের সময়। সো এই যে বিষয়টা আছে আমাদের, ত্বরণ ইকুয়াল টু হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ইকুয়ালস টু বা ডিভাইডেড সময় ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ত্বরণ। কথা হচ্ছে ভাইয়া, সবসময় যে শেষ বেগটা বেশি হবে এটা আপনি কিভাবে জানলেন? আদি বেগও তো কোনো কারণে বেশি হইতে পারে, বা আদি বেগ সবসময় কম, এটা আপনি কিভাবে বুঝলেন? কোনো কারণে তো আদি বেগটাও কম হয়ে যেতে পারে, বেশি হয়ে যেতে পারে। দেখো তো, কোনো কারণে যদি আদি বেগটা আমাদের বেশি হয়ে যায়, তাহলে আমাদের শেষ বেগটা কি হবে? অবশ্যই আদি বেগের চেয়ে কম হয়েছে, ভ্যালুটা কি আসবে? নেগেটিভ আসবে না? ত্বরণের মান কি আসবে? নেগেটিভ চলে আসবে না? নেগেটিভ মাইনাস চলে আসবে। তো ত্বরণের মান যদি কোনো কারণে মাইনাস চলে আসে, আমরা ওটাকে আর ত্বরণ বলবো না, ওটাকে তখন আমরা বলবো হচ্ছে মন্দন। তাহলে আমি যদি একটা সুন্দর ডেফিনিশন সাজিয়ে দিই এইখানে, সেটা হচ্ছে বেগ বৃদ্ধির হার, এইটা হচ্ছে আমাদের ত্বরণ, আর বেগ হ্রাসের হার, এটা হচ্ছে আমাদের মন্দন। রাইট? সুন্দর একটা ডিফারেন্স হয়ে গেল দুইটার মধ্যে। সো দুইটা কিন্তু সেম রিলেটেড রাশি, সেম টাইপের রাশি। এককটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাত্রাটা হচ্ছে আমাদের LT ইনভার্স 2। সেমভাবে মন্দনের ক্ষেত্রেও সেম জিনিস, কোনো পার্থক্য নাই। সো একটা বিষয় হচ্ছে, ত্বরণকে যখন আমি লিখতে যাব, যদি নেগেটিভ কখনো কোনো অ্যান্সার আসে, আমরা নেগেটিভ সাইনটা উঠায় দিয়ে ওটাকে মন্দন আকারে ডিফাইন করতে পারি। ধরো কোনো কারণে আসলো আমাদের ত্বরণের মান, ত্বরণকে আমি প্রকাশ করি এ দিয়ে, ইংরেজিতে বলে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন প্রকাশ করি হচ্ছে আমি এ দিয়ে। আমি বললাম ত্বরণ বা এর মানটা আসছে হচ্ছে এরকম, এ ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে, আচ্ছা একটা সেকেন্ড, আমি এরকম বললাম যে আমাদের এর মানটা চলে আসছে হচ্ছে
-20 মিটার/সেকেন্ড স্কয়ার। সাপোজ ধরে নাও এটা আমি বলছি। সো এটা দ্বারা ডিফাইন করতেছে আমাদের, এটা হচ্ছে আমাদের ত্বরণ যার মান আসছে নেগেটিভে। আমি যদি বলতাম ঠিক আছে ত্বরণ লিখছো, এটা মন্দন কি একই হবে? না, মন্দন একই হবে না। মন্দনের সময় তুমি কি করবা? মাইনাস সাইনটা বাদ দিয়ে দিবা, এটা আসবে হচ্ছে 20 মিটার/সেকেন্ড স্কয়ার। কেন? কারণ নেগেটিভ কথাটা দ্বারাই মিন করতেছে মন্দন, পজিটিভ কথাটা যেমন ত্বরণকে ডিফাইন করে, তাই আমার বোঝানোর জন্য বলা লাগছে যে সামনে একটা নেগেটিভ আছে। ত্বরণ কিন্তু নেগেটিভ ত্বরণ, মন্দন কথার মধ্যে নেগেটিভ কথাটা উল্লেখ আছে, ঠিক আছে? তাই আমাদের নেগেটিভ চিহ্নটা সামনে দেওয়ার কোনো দরকার নাই। বুঝতে পারছি? ওকে, সো চলো আমরা আমাদের নেক্সট টপিকে সামনের দিকে মুভ করি। গতির সমীকরণ, সুন্দর একটা বিষয়। এইটা নিয়ে আমাদের যত রকমের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। আচ্ছা, তোমাদের একটু বলি, সেটা হচ্ছে একটু প্রিভিয়াস লেকচারে যাই। ত্বরণ নিয়ে আলোচনা করছি না? ত্বরণ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে আমি সবসময় স্টুডেন্টকে বলি যে সবসময় ত্বরণে পড়াশোনা করবা, কখনো মন্দনে যাবা না। কেন যাবা না? কারণ হচ্ছে তুমি যদি ত্বরণে পড়াশোনা করো, তোমার বেগ সবসময় বাড়বে, পড়াশোনার বেগ বাড়বে, পড়াশোনাটা সবসময় বাড়বে। যদি মন্দনে যাও তোমার পড়াশোনাটা দিন দিন কমবে। দেখো আমরা যত বড় হয়ে আমাদের কিন্তু পড়াশোনা বাড়ে, কিন্তু আমরা ওই পরিমাণ পড়াশোনা করি না, যার কারণে আমাদের রেজাল্টটা গ্র্যাজুয়ালি দেখবা। যখন ছোট ক্লাসে থাকি আমরা সবাই ক্লাসের মধ্যে ম্যাথে 100-100, ফিজিক্সে 100-100, মানে ফিজিক্স তখন তোমাদের ছিল না, বিজ্ঞানে 100-100 এরকম আমরা পাই। যখন আস্তে আস্তে বড় হয়ে স্টার্ট করি তখন কিন্তু আমাদের মার্কগুলা কমা স্টার্ট করে, ড্রাস্টিক্যালি ফল করে। সো A+ পাওয়াটা কষ্ট হয়ে যায়, যখন কলেজ উঠবে দেখবা পাস করা কষ্ট হয়ে যেতেছে, তখন অনেক রকমের প্যারাদায়ক জিনিসপত্র হয়। সো সবসময় বলবো ত্বরণকে ইয়েস বলতে এবং মন্দনকে নো বলতে। ক্লিয়ার? আচ্ছা, আমি বলতেছি ভাইয়া ত্বরণ হলো না মন্দন হলো না, আমি রেগুলার সেম পড়াশোনা করতেছি, কোনো আপগ্রেডেশন নাই, কোনো কিছু নাই। তাহলে আমি দেখো তো এই সমীকরণ থেকে আমরা কি জানতে পারি? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বলছিলাম শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড হচ্ছে আমাদের সময়। সো শেষ বেগ আর আদি বেগ সমান। দেখো তো শেষ বেগ আদি বেগ সমান হইলে উপরে কি চলে আসে? 0 চলে আসে না? শেষ বেগ আদি বেগ যদি কোনো কারণে সমান হয় উপরে কি চলে আসবে? 0 চলে আসবে না? তাহলে ত্বরণের মানটা তুমি কি পাবা? 0/সময়। তার মানে কি ত্বরণটা চলে আসবে 0। সো ত্বরণ 0 হওয়া মানে তুমি নিজেকে কি করো নাই? আপডেট করো নাই, তুমি সমবেগে যাচ্ছ। এটা হচ্ছে সমবেগকে ডিফাইন করে। তুমি নিজেকে আপগ্রেড করো নাই, তুমি সমবেগে যাচ্ছ। তুমি সমবেগে যাওয়ার কারণে কি হয়েছে? তোমার পড়াশোনার মান ঠিকই বাড়তেছে, কিন্তু তোমার ওই লেভেলে পড়াশোনাটা হচ্ছে না, যার কারণে প্রবলেম যেটা দাঁড়াইছে, তুমি দিন দিন গ্র্যাজুয়ালি তোমাদের রেজাল্টটা ফল করতেছে। সো আমি যেটা বলবো, ত্বরণটা সবসময় কি রাখবা? পড়াশোনাটা সবসময় ত্বরণে করবা, নট মন্দনে, নট সমবেগে। কোনো কারণে যে ত্বরণ ধরে রাখতে না পারো সমবেগে করো, বাট একটা টাইম পরে মন্দনে নিয়ে যাও। কিন্তু একটা টাইম পরে ত্বরণে নিয়ে যাও, বাট মন্দনে যাওয়া যাবে না। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো আমরা আমাদের নেক্সট যেই টপিকটা ছিল গতির সমীকরণ, বলছিলাম স্টার মার্ক, মানে এটা দিয়ে আমাদের ম্যাথমেটিক্যাল যত প্রবলেম আসে এই চ্যাপ্টারে সেগুলো চলে আসে। আমি একটু ডিফাইন করে নিই যে আসলে কোনটা দ্বারা কি মিন করে। এস দ্বারা মিন করে হচ্ছে আমাদের সরণ। ওকে, এস দ্বারা মিন করে সরণ, অনেক সময় দূরত্বকে বোঝায়, নিশ্চয় দিকে দূরত্বকে বোঝায়, সরণই বলে দিলাম। এস দ্বারা বোঝায় হচ্ছে আমাদের সরণ, আমাদের ভি দ্বারা বোঝায় হচ্ছে বেগ, ঠিক আছে? ইউ দ্বারা বোঝায় হচ্ছে আমাদের আদি বেগ। আচ্ছা, শেষ বেগ বলে যেটাকে, তাহলে ইজি হয় জিনিসটা। বেগ বা নর্মালি হচ্ছে আমরা শেষ বেগ হিসাবে বলি। ভি মানে ভেলোসিটি, তো ভিডিও প্রকাশ করে অনেক সময়। সো এখান থেকে আচ্ছা, সো ইউ দ্বারা প্রকাশ করা হচ্ছে আমাদের আদি বেগ, টি দিয়ে অবশ্যই সময় টাইম, এ দিয়ে অবশ্যই ত্বরণ বা অ্যাক্সেলারেশন। সো এই টাইপের জিনিস আমাদের আছে। সো এইগুলা দিয়ে আমরা একটা ফর্মুলা দেখবো, অ্যান্ড ফর্মুলাগুলো কিভাবে ইউজ করতে হয়, কই বসাইতে হয়, আমাদের হচ্ছে কোন কেসে বসাবো, এইগুলা সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নিব। সো চলো ভাইয়ের সাথে শুরু করে দিই কিভাবে জানবো বিষয়গুলো। সো দেখো একটা বেসিক ফর্মুলা আছে, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি।
এস ইকুয়াল টু হচ্ছে বা সরণ ইকুয়াল টু হচ্ছে বা সরণ সমান সমান হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। ইউ মানে হচ্ছে আদি বেগ, ভি মানে হচ্ছে শেষ বেগ, ডিভাইডেড 2 ইন্টু সময়। আদি বেগ শেষ বেগের যে গড়টা আছে এটাকে যদি আমি টি দিয়ে গুণ করি তাহলে আমি পেয়ে যাব হচ্ছে আমাদের সরণটা। আচ্ছা, কথা হচ্ছে ভাইয়া ফর্মুলাটা আমি বুঝতে পারছি। এখন আমার কথা হচ্ছে এই যে আগে বলছিলাম না যে সমবেগে যাচ্ছি আমি, বেগের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি কি দেখতে পারবো এই কেসটাতে যে আমাদের ইউ ইজ ইকুয়াল টু ভি, এখন সমবেগে যাচ্ছে, ইউ ইজ ইকুয়াল টু ভি হলে এটা হয় সমবেগ। সো আমি দেখতে পারতেছি এখানে ইউ যেটা ছিল এটা ভিতে কনভার্ট হয়ে গেছে। আমি একটু মুছে দিই, বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এস ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের ভি, ইউ এর ভ্যালু ভি বসাই দিছি, ভি এর জায়গায় ভি আছে, ডিভাইডেড 2 ইন্টু টি। তাহলে আলটিমেটলি এই অ্যান্সারটা কি দাঁড়াইছে এখানে, এস ইজ ইকুয়াল টু হচ্ছে 2v ডিভাইডেড 2 ইন্টু টি। সো 2 কাটা থাকতেছে আমাদের এস ইকুয়াল টু ভিটি। এস ইজ ইকুয়াল টু ভিটি হচ্ছে আমাদের এমন একটা ফর্মুলা যেটা আমরা অ্যাপ্লাই করি হচ্ছে, যেটা আমরা জেনারেলি অ্যাপ্লাই করে থাকি হচ্ছে সমবেগের ক্ষেত্রে। সমবেগে চলমান কোনো বস্তুর যখন আমি দূরত্ব নির্ণয় করতে যাব বা সরণ নির্ণয় করতে যাব নির্দিষ্ট দিকে, তখন আমার অবশ্যই এস ইজ ইকুয়াল টু ভিটি এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি শর্টকাটে, অথবা চাইলে আমরা এই ফর্মুলা বসাই যেতে পারি যেখানে আমাদের আদি বেগ শেষ বেগ সমান থাকবে। বুঝতে পারছি? সো এস এর একটা ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করলাম, এটা একটা ফর্মুলা, অ্যান্ড এর থ্রুতে এটাও একটা ফর্মুলা চলে আসছে, এটা হচ্ছে আমাদের সমবেগের ক্ষেত্রে। দুইটা ফর্মুলা নিয়ে আলোচনা কিন্তু অলরেডি হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের আরও ফর্মুলা আছে, ওগুলো নিয়ে একটু আলোচনা করি, চলো। সো এখানে হচ্ছে দেখি যে আমাদের ফার্স্ট আর সেকেন্ড ফর্মুলা নিয়ে আলোচনা করছি। থার্ড যে ফর্মুলাটা আছে এটা হচ্ছে এরকম, আমাদের ত্বরণ নিয়ে একটা ফর্মুলা বলি আমি। ত্বরণ হচ্ছে এ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এটা নিয়ে আমি ত্বরণ চ্যাপ্টারে বা ত্বরণের টপিকে আলোচনা করে আসছি যে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, তার মানে কি শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড হচ্ছে সময়। এটা করলে আমি ত্বরণ পাই। এটাও একটা ফর্মুলা, ফর্মুলা আকারে মনে রাখতে পারো এটাকে, ঠিক আছে? সো এই ফর্মুলার মাধ্যমে আমি ত্বরণ জানতে পারি এ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। যদি কোনো কারণে ভি দেওয়া থাকে, ইউ দেওয়া থাকে এবং সময়টা দেওয়া থাকে, আমি অবশ্যই ত্বরণ বের করে ফেলতে পারবো। অথবা এই ত্বরণগুলো দেওয়া আছে, আমি এখান থেকে ভি এর ভ্যালু বা ইউ এর ভ্যালু বের করতে পারবো। এটাকে আরেকটা ওয়েতে বা অথবা আকারে লিখি, আরেকটা ফরম্যাটে লেখা যায়, সেটা হচ্ছে একে যদি আমি ক্রস গুণ করে দেই যে এ ইন্টু টি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ, দ্যাট মিনস ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। এটা কিন্তু আমার এই ফর্মুলার একটা রূপ, ঠিক আছে? এটা কিন্তু আলাদাভাবে ফর্মুলা আকারে অনেকে মনে রাখে, সো তোমরা এটাকেও মনে রাখতে পারো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া ঠিক আছে বুঝলাম ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ বের করতে গেলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। তাহলে এখন আমাদের করণীয় কি? এখান থেকে আমরা সেম ফর্মুলা আরেকটা ওয়েতে আনতে পারি যে টি বা সময় বের করতে বললে ভি মাইনাস ইউ ডিভাইডেড এ। এটা কিন্তু আমার একটা এই ফর্মুলার একটা রিপ্রেজেন্টেশন, অনেকে একটা ফর্মুলা আকারে মনে রাখে। সো বক্স করে যেগুলো দিচ্ছি বা যেগুলো হাইলাইট করে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের ফর্মুলা রিলেটেড জিনিসপত্র। মুখস্থ করতে বলবো না, বুঝে বুঝে পড়তে পারো, বাট যখন ম্যাথে ডিরেক্ট অ্যাপ্লাই করতে হবে, সো বুঝে বুঝে জিনিসটার মধ্যে যদি কন্ট্রোল আনতে পারো, সামকাটা মুখস্থ রিলেটেড হয়ে যাবে, তখন ডিরেক্টলি ম্যাথে অ্যাপ্লাই করে দিতে পারবা। তোমার জন্য তখন জিনিসটা ইজি হবে অ্যান্ড বুঝে বুঝে করতে পারবা। অবশ্যই অঙ্কের যে ডাকটা আছে বা অঙ্ক যেটা আছে, অঙ্কটা কোশ্চেনটা ভালো মতো পড়ে ওর বেসিসে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে থাকবো। ওকে, সো চলো আমাদের আরও কয়েকটা ফর্মুলা আছে, এগুলো একটু দেখে নেই। আমাদের ফোর্থ একটা ফর্মুলা যেটা আমি বলবো সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এটা কখন অ্যাপ্লাই করব? যখন আমাদের দূরত্ব দেওয়া আছে, অ্যাক্সেলারেশন বা ত্বরণ দেওয়া আছে বা সরণ দেওয়া আছে, সরণ ত্বরণ আর দেওয়া আছে হচ্ছে আমাদের আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ, এই জিনিসগুলা। সো এই রিলেটেড কোনো জিনিস যদি মিসিং থাকে ওইটা বের করতে আমরা হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করব। সো এরপরে হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে আমাদের দূরত্ব বের করার ফর্মুলা। ত্বরণ দেওয়া থাকলে, আদিবেগ দেওয়া থাকলে, সময় দেওয়া থাকলে আমরা এটা অ্যাপ্লাই করে থাকি। এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, সো এই ফর্মুলাটা হচ্ছে আমরা ইউজ করে থাকি সরণ নির্ণয় করার ক্ষেত্রে।
ওকে ফাইন। সো এই ফর্মুলাগুলো মোটামুটি ওভারঅল আমাদের এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ। আরও কিছু ফর্মুলা আছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, সো ওই ফর্মুলাগুলো ইউজ করে আমরা হচ্ছে পরন্ত বস্তুর প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবো। সো আপাতত গতির যে জিনিসগুলো আছে এখানে আমাদের মেনলি এই 5টা ফর্মুলাই লাগে, আর এই ফর্মুলার সাব ফর্মুলা আছে দুইটা, এই দুইটা লাগে। ওকে, সো চলো আমরা সামনের দিকে মুভ করি। সুন্দর একটা প্রবলেম দেওয়া আছে, আমার কাছে ক্যালকুলেটর আছে, ইজিলি সলভ করে ফেলতে পারবো আশা করি। ওকে ফাইন। সো তোমরা অ্যান্সারটা মিলাই নেবা, ভাইয়ার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। আচ্ছা, একটি গাড়ির বেগ স্থির অবস্থা থেকে, বুঝো স্থির অবস্থা বলা মানেই আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। স্থির অবস্থা থেকে বেড়ে 1 মিনিটে সময় কতটুকু? 1 মিনিট, টাইম হচ্ছে 1 মিনিট। এখন কথা হচ্ছে মিনিটেই তো রাখবো না, কখনোই মিনিটে রাখবো না। আমরা সবসময় ম্যাথ যখন করবো ফিজিক্সে এসআই এককে নিয়ে যাওয়ার ট্রাই করবো, স্ট্যান্ডার্ড ইউনিটে নেওয়ার ট্রাই করবো। সো 1 মিনিটটা হয়ে যাবে হচ্ছে আমাদের 60 সেকেন্ড, এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড। ওকে, সো এটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের 60 সেকেন্ড। তারপরে বলা আছে স্থির অবস্থা থেকে 1 মিনিটে গাড়ির বেগ যেটা আছে এটা বেড়ে হয়ে গেছে 60 কিলোমিটার পার আওয়ার, মানে শেষ বেগটা দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার, ভির ভ্যালু দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার। দ্যাট মিনস এটাকে আমি অবশ্যই কিলোমিটার পার আওয়ারে লিখতে পারবো না, এসআই ইউনিট হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। সো মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। সো এখানে আমি 60 দিলাম, কিলোমিটার যেহেতু মিটারে কনভার্ট করতে হলে কী করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে, হয়ে গেল মিটার। আর আওয়ারটা আছে দেখো নিচে, পার আওয়ার। সো নিচে আছে 1 আওয়ার, 1 আওয়ার আছে। সো আমি এটাকে একটু ব্রিফ করি বা একটু বড় করে লিখি। উপরে হয়ে গেছে 60 ইন্টু 1000 মিটার, নিচে হচ্ছে আমাদের 1 আওয়ার। 1 আওয়ার তো আমাদের নর্মালি এসআই ইউনিট না, আমাদের নিতে হবে সেকেন্ডে। সো 1 আওয়ার মানে কত? 1 আওয়ার মানে 60 সেকেন্ড, 60 মিনিট। সো আলটিমেটলি 60 ইন্টু 60 এত সেকেন্ড, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এসআই ইউনিটে কনভার্ট হয়েছে। সো আলটিমেটলি আমি দেখো ক্যালকুলেশনগুলি 60 60 কাটতে পারি। সো 1000কে যদি আমি 60 দিয়ে ডিভাইড করি, 1000কে যদি আমি 60 দিয়ে ডিভাইড করি, আমাদের অ্যান্সার চলে আসবে হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের শেষ বেগ, ঠিক আছে। গাড়িটির ত্বরণ জানতে চাওয়া হয়েছে, ত্বরণ মানে এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে, এ ইজ ইকুয়াল টু ওয়াট। দেখো আমি বেগ বের করে একটা শর্টকাট টেকনিক বলে দেই। কোনো কারণে কিলোমিটার পার আওয়ার থেকে যদি তোমার মিটার পার সেকেন্ডে নিতে হয়, সুন্দর মতো যদি কিলোমিটার পার আওয়ারে থাকে, সুন্দর মতো এটাকে হচ্ছে 3.6 দিয়ে ডিভাইড করবা, তাহলে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ডে। এইটা হচ্ছে ইজিলি অ্যাপ্লাই করতে পারো তোমরা, এটা একটা শর্টকাট। ওকে, সো শর্টকাট যেহেতু অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। এমসিকিউর জন্য অনেক বেশি এফেক্টিভ হয়। বারবার 60 60 লিখে উপরে 60 দিয়ে মাল্টিপ্লাই করে কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই। যেটা ভ্যালু দেওয়া সেটাকে তুমি হচ্ছে 3.6 দিয়ে ডিভাইড করে দিবা। ওকে ফাইন, এটা মুছে দিই যেহেতু শর্টকাট। সো আমরা হচ্ছে জেনারেল প্রসেসটাতেই যাই। আমাদের এইখানে ত্বরণ বের করতে বলছে। দেখো তো আদিবেগ, শেষ বেগ আর সময় দেওয়া আছে। ত্বরণ বের করার ফর্মুলা নর্মালি আমরা জানি, এ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। সুন্দর, ভ্যালুগুলো বসাই দিব। ভির ভ্যালু দেওয়া আছে 16.67, ছিল স্থির অবস্থানে, আদিবেগ হচ্ছে 0, টাইমটা হচ্ছে আমাদের 60 সেকেন্ড। ক্যালকুলেট করি, 16.67 ডিভাইডেড হচ্ছে আমাদের 60, 0.27, অবশ্যই ইউনিটটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এককটা হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট। ত্বরণের যে মানটা আছে এটা হবে 0.27 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। সো এটা হচ্ছে আমাদের এই প্রবলেমটার সলিউশন। হচ্ছে এটা। ওকে, সো চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। সুন্দর, এখানে একটা ম্যাথ দেওয়া আছে। ওকে দেখো, একটি গাড়ি বলা আছে 60 মাইলস পার আওয়ার বেগে, 60 মাইলস পার আওয়ার বেগে চলমান অবস্থায় হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গাড়িটি 5 মিনিট সময় নেয় থামতে। দেখো যেগুলো আমাদের কি পয়েন্ট আমি ওগুলোকে হাইলাইট করে দিচ্ছি। সো 5 মিনিট সময় নেয় থামতে, গাড়িটির মন্দন কত জানতে চাওয়া হয়েছে। দেখো তো এটা হচ্ছে আমাদের কি ছিল? আদি বেগ ছিল, এটা ছিল আমাদের ভি। 60 মাইল ইউনিটগুলো ইম্পর্টেন্ট, মাইলস পার আওয়ার।
5 মিনিট সময় নেয় থামতে, মানে টাইমটা হচ্ছে আমাদের 5 মিনিটস। 5 মিনিট সময় মানে হচ্ছে 5 × 60 সেকেন্ড, 5 × 6 300 সেকেন্ড। আচ্ছা, আর থামতে সময় নেয় মানে কি? অবশ্যই থামবে, 5 মিনিট পরে থামবে। থামতে সময় নেওয়া মানে হচ্ছে 5 মিনিট পরে যেহেতু থামছে, তাহলে শেষ বেগটা হয়ে যাবে হচ্ছে আমাদের, সরি এটা আমার আদি বেগ ছিল, যেহেতু আগে গাড়ি এত বেগে যাচ্ছিল, হচ্ছে আমাদের আদি বেগ। তাহলে আমাদের শেষ বেগ হচ্ছে, যেহেতু থামতে হবে, তাহলে শেষ বেগটা হবে হচ্ছে আমাদের v = 0 মিটার/সেকেন্ড। আচ্ছা, সো গাড়িটির মন্দন কত? মন্দন বলতে আমাদের এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে, মানে এর ভ্যালুটা আমাদের নেগেটিভ আসবে। ত্বরণের ভ্যালুটাই বের করবো, যেটা নেগেটিভ আসবে ওটা হচ্ছে আমাদের মন্দনের ভ্যালু। সো যেহেতু বেগ হ্রাস পাচ্ছে, আমি বলছিলাম যে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। সো আমি আগে ত্বরণটা বের করবো, ত্বরণের সামনে যে মাইনাসটা আসবে মাইনাসটাকে বাদ দিয়ে বলে দেবো ওটা হচ্ছে মন্দন। ওকে ফাইন। সো চলো শুরু করি। শুরু করার আগে একটা জিনিস দেখতে পারতেছি, আমাদের ইউ এর যে ভ্যালুটা আছে এটা এসআই এককে নাই। এর ভ্যালুটা কি নাই? আমাদের এসআই এককে নাই। সো আমাদের কি করতে হবে? অবশ্যই এর যে ভ্যালুটা আছে এটাকে এসআই এককে নিয়ে যেতে হবে। সো সুন্দর মতো দেখো, আমরা ইউ এর ভ্যালুটাকে বলে দেই। ইউ ইকুয়াল টু হচ্ছে আমাদের দেওয়া আছে 60 মাইলস পার আওয়ার বা 1 আওয়ার। 60 মাইলস তার মানে কি? মাইল কিন্তু 1 মাইল কিন্তু তোমার 1.6 কিলোমিটার বা 1.61 কিলোমিটার। এটা মনে রাখো, 1 মাইল ইকুয়াল টু হচ্ছে, স্পেসিফিক্যালি বলতে গেলে 1.61 কিলোমিটার বা 1.6 কিলোমিটার ধরে নিয়ে আমরা কাজ করি। সো 60 মাইল মানে হচ্ছে 60 × 1.6 কিলোমিটার ডিভাইডেড 1 আওয়ার। বলছিলাম এরকম কাহিনী থাকলে শর্টকাট অ্যাপ্লাই করে দিবা, যা আছে তাকে 3.6 দিয়ে ডিভাইড করে দিবা। 1.6 ডিভাইডেড 3.6 দিয়ে ডিভাইড করে দিলা, আমাদের আলটিমেট অ্যান্সারটা চলে আসবে হচ্ছে এত মিটার/সেকেন্ডে। ওকে, সো ভ্যালুটা বের করি। আমি একটু ক্যালকুলেটরটা ইউজ করি। 60 × 1.6 ডিভাইডেড হচ্ছে আমাদের 3.6, সো 26.67 মিটার/সেকেন্ড হচ্ছে আমাদের আদি বেগ। শেষ বেগটা হচ্ছে আমাদের ভি। টাইমটা দেওয়া আছে, আমি বের করব এর মান। সো আমি জানি এ = হচ্ছে v - u ডিভাইডেড টি। ভির ভ্যালু কত? 0। ইউ এর ভ্যালু কত? 26.67। টাইম কতটুকু? 300 সেকেন্ড টাইম। সো এত মিটার/সেকেন্ড স্কোয়ার। সো এর ভ্যালুটা কত চলে আসে আমি দেখি, মাইনাসে আসবে অবশ্যই। মাইনাস অ্যান্সার ডিভাইডেড হচ্ছে 300 সেকেন্ড, এন্ড আসছে আমাদের -0.089 মিটার/সেকেন্ড। বাট কোশ্চেনে কিন্তু ত্বরণ চাই নাই, কোশ্চেনে চাইছে কি? মন্দন চাওয়া হয়েছে। সো আমি মন্দন যখন লিখবো নেগেটিভ সাইনটাকে উধাও করে দিব। মন্দন হবে হচ্ছে আমার 0.089 মিটার/সেকেন্ড, মানে বেগ হ্রাস পাচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার। বেগ হ্রাস পাচ্ছে হচ্ছে 0.089 মিটার/সেকেন্ড রেটে, বা 1 সেকেন্ডে 0.089 মিটার/সেকেন্ড বেগ হ্রাস পায়। এটা হচ্ছে আমাদের মন্দনের ভ্যালুকে ইন্ডিকেট করে। সো আশা করি পুরোটা বুঝতে পারছো, অ্যান্ড কোনো প্রবলেম আশা করি নাই। আমাদের ফার্স্ট কনভার্সনটা হচ্ছে যে 1 মাইল ইকুয়াল টু হচ্ছে 1.6 কিলোমিটার বা 1.61 কিলোমিটার, এটা জেনে নেওয়াটা অনেক বেশি জরুরি। ওকে, সো চলো আমরা আমাদের নেক্সট যে প্রবলেমটা সেটাতে চলে যাই। ওকে, 2.7। নেক্সট যে প্রবলেমটা আছে, এখানে বলা আছে একটি বুলেট, অবশ্যই গুলি, তো গুলি অবশ্যই বুলেট যেটা আছে, গুলি করলে অবশ্যই বুলেটটা অনেক বেশি স্পিডে যাবে। এটা হচ্ছে আমাদের এত বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। ফাইন, ঠিক আছে, মানে অনেক দুর্বল গুলি বোঝা যাচ্ছে, অনেক দুর্বল বুলেট। সো বুলেটের মন্দন কত জানতে চাওয়া হয়েছে। অবশ্যই যেহেতু আগে একটি স্পিডে গেছিল, 10 সেন্টিমিটার ঢুকার পরে থেমে গেছে অবশ্যই বুলেটটা। সো আলটিমেটলি এর মন্দন বের করতে হবে, মানে বেগটা হ্রাস পাইছে। তো দেখো আমি কি বের করবো, আমি এখান থেকে এর ভ্যালু বের করবো, নেগেটিভ আসবে, নেগেটিভটাকে নেগলেক্ট করে দিয়ে আমি মন্দন লিখে দিব, যে নেগেটিভ সাইনটা হবে না। আদি বেগ ছিল কত? আদি বেগ ছিল আমাদের 1.5 কিলোমিটার/সেকেন্ড, মানে 1 সেকেন্ডে এত কিলোমিটার যায়, অনেক বেশি। সেটা হবে হচ্ছে আমাদের 1.5 × 1000 মিটার/সেকেন্ড, তাই না? সো এটা আসে হচ্ছে আমাদের 1500 মিটার/সেকেন্ড। 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। 10 সেন্টিমিটার ঢুকতে পারা মানে এস এর ভ্যালু হচ্ছে
10 সেন্টিমিটার, সেন্টিমিটার তো রাখা যাবে না, অবশ্যই কিছু নিতে হবে, মিটার এককে নিতে হবে এসআই ইউনিট। সো 10 ডিভাইডেড 100 করলে আমি কি পেয়ে যাব, মিটার একক পেয়ে যাবো, যেটা হচ্ছে 0.1 মিটার। ঢুকতে পেরেছে মানে এরপরে আর নড়াচড়া করে নাই, দ্যাট মিনস হচ্ছে আমাদের শেষ বেগটা হচ্ছে 0। ঠিক আছে, সো চলো আমরা ত্বরণের মানটা বের করে ফেলি, তারপর আমি মন ধরে নিয়ে যাবো জিনিসটাকে। সো এর ভ্যালু হচ্ছে আমাদের ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। ভির ভ্যালু হচ্ছে আমাদের দেওয়া আছে 0 বের করছি আমি, ইউ এর ভ্যালু দেওয়া আছে 1500 মিটার পার সেকেন্ড, টাইমটা হচ্ছে আমাদের ফাইন। দেখো আমি একটু ভুল ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলছি, দেখো তোমাদের এমন ভুল হয়ে যেতে পারে যে ভাই কি করছেন, কি রেখে কি করছেন, অ্যান্সার তো মিলে নাই, তো প্রবলেমটা কোন জায়গায় হয়েছে। দেখো আমি কিন্তু টি এর ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলছি, আমার কিন্তু দেওয়া আছে এস। এখন বুঝতে হবে আসলে ফর্মুলা আমি কোনটা অ্যাপ্লাই করলাম। দেখো ধূপধাপ কিন্তু করা স্টার্ট করে দিয়েছিলাম, ভুল কিন্তু তোমাদের হইতে পারে যে ভাই একটা ফ্লোতে আছেন করে ফেলছেন। সো আমি ইচ্ছাকৃতভাবে ভুলটা করলাম যে আগের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে ম্যাথ সলভ করতে গেছি, এখন এখানে এস এর ভ্যালু কই বসাবো, টি এর ভ্যালু তো দেওয়া নাই, তার মানে কি ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে? অবশ্যই অ্যাপ্লাই করা যাবে না। তাহলে আমি কি করব, এটা মুছে দিব, অ্যান্ড অবশ্যই এখানে আমি কোনটা অ্যাপ্লাই করব, এস আছে, ইউ আছে, ভি আছে, এ আছে। কোন ফর্মুলাতে একটু মনে করাই দেই, ফর্মুলাটা হচ্ছে এরকম, ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাতে। সো এইখানে আমরা ইউজ করব হচ্ছে এই ফর্মুলাটা, এন্ড এই ফর্মুলার থ্রুতে আমি এর ভ্যালুটা বের করে ফেলবো। সো চলো বের করি। যদি এটাকে আলাদা করতে চাই লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2as, যেখানে এস এর ভ্যালুটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড 2s ইজ ইকুয়াল টু হচ্ছে এ, এর ভ্যালু তো বের করতে হবে। তো আমি এখানে এর ভ্যালু যদি বের করতে যাই, এ ইজ ইকুয়াল টু আমি ভ্যালুগুলো বসাই দিই, ভি স্কোয়ারের ভ্যালু বসাবো, ভি স্কোয়ার মানে 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের ভ্যালু বসাবো, ইউ স্কোয়ার মানে হচ্ছে আমাদের 1500 স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের আছে যে দূরত্বটা 2s, 2 ইন্টু এস হচ্ছে আমাদের 0.1, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ক্যালকুলেশনটা আমি করে ফেলি, 1500 স্কোয়ার ডিভাইড হচ্ছে 2 ইন্টু 0.1, সো 1 মাইনাস 1125, হাতে নিয়ে নিই, এর ভ্যালুটা আসতেছে আমাদের মাইনাস 1125, 4টা 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এরকম আসতেছে। দেখো তো চাইছে কিন্তু আমাদের মন্দন, সো আমি ত্বরণ বের করে ফেলছি। অবশ্যই যখন মন্দন লিখতে যাব বলছিলাম মাইনাসটাকে নেগলেক্ট করে দিব, মাইনাসটা হবে না। 1125 1 2 3 4, 4টা 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার, মন্দনের ভ্যালু। আশা করি বুঝতে পারছি। অ্যান্ড এরই থ্রুতে আমাদের যেই টপিকটা আছে গতির সমীকরণ রিলেটেড, এটা শেষ হয়ে গেছে। সো চলো আমরা আমাদের নেক্সট টপিকে মুভ করি। একটু কম্প্যাক্ট ছিল, একটু পেঁচানো ছিল, কিলোমিটারকে মিটারে কনভার্ট করা লাগছে, অ্যান্ড ফর্মুলা সেম অ্যাপ্লাই করা হয়নি, নতুন ফর্মুলা অ্যাপ্লাই করা লাগছে। সো আশা করি বুঝতে পারছো। ওকে আরেকটা প্রবলেম 2.8। সো এই প্রবলেমটা করার আগে আমি একটু পরন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা করে নিই, পরন্ত বস্তুর সূত্র আসলে কোনটা অ্যাপ্লাই করব। সো পরন্ত বস্তুর সূত্রের প্রবলেম চলে আসছে। সো আমি যদি একটা এক্সট্রা পেজ নিয়ে নিই, পরন্ত বস্তুর যে ফর্মুলা আছে এগুলো নিয়ে একটা আলোচনা করি। সো পরন্ত বস্তুর যে ফর্মুলাগুলো আছে এইগুলা নিয়ে মেইনলি হচ্ছে আমাদের যে ধারণা দিচ্ছেন তিনি হচ্ছেন গ্যালিলিও, নাম অবশ্যই শুনছো আশা করি। সো পরন্ত বস্তুর সূত্রগুলি দিচ্ছেন মেইনলি আমাদের গ্যালিলিও। সো গ্যালিলিও যে আছেন উনি হচ্ছে 3টা ফর্মুলা মেইনলি দিচ্ছেন, সেটা হচ্ছে বিনা বাধায়। আমি একটু বলি প্রথমে প্রথম সূত্র, পরন্ত বস্তুর প্রথম সূত্র, প্রথম যে সূত্রটা আছে এখানে বলা আছে এরকম যে কোন একটি বস্তু বা বিনা বাধায় পরন্ত সমান উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। বুঝো ব্যাপারটা কি কি বলা আছে, বিনা বাধায় একই উচ্চতা সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব। তার মানে হচ্ছে যে ব্যাপারটা বলা আছে গ্যালিলিওর সূত্রতে, সেটা হচ্ছে তুমি যদি ধরো এই রুমটাকে তুমি বাতাস মুক্ত করে ফেলছো, কোনো বাধা নাই, কিচ্ছু নাই, তুমি একটা পেপারকে এখান থেকে ছেড়ে দাও, সাথে একটা
ভারী একটা পাথরকে ছেড়ে দাও, পাথর এবং পেপার দুইটা সেম টাইমে নিচে পড়বে, সেম টাইমে নিচে পড়বে। সো এইটাই গ্যালিলিওর কথা ছিল যে কোনো একটা জায়গাতে কোনো বাধা নেই, বাতাসের বাধা নাই, কোনো বাধা নাই, কেউ বাধা দিচ্ছেও না, সারফেসের কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, এমন দুইটা বস্তু বিনা বাধায় যদি পড়ে, তাহলে একই উচ্চতা থেকে যদি পড়ে, সেম হাইট থেকে, তাহলে সমান সময়ে এরা সমান দূরত্ব অতিক্রম করবে। এটা ছিল গ্যালিলিওর প্রথম সূত্র। ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা, তারপরে আমাদের যে কথাটা বলা আছে সেটা হচ্ছে গ্যালিলিওর দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলা আছে। আমি যদি একটু দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলি, দ্বিতীয় সূত্র হচ্ছে এমন, আমাদের বিনা বাধায় পড়ন্ত যে বস্তুগুলো আছে, বিনা বাধায় পড়ন্ত যে বস্তুগুলো আছে, বিনা বাধায় যে পড়ন্ত বস্তুগুলো আছে, এইগুলা নির্দিষ্ট সময় পরে একটা বেগ প্রাপ্ত হয়, তাই না? উপর থেকে যেহেতু নিচে পড়তেছে অবশ্যই একটা বেগ প্রাপ্ত হবে। সো এই প্রাপ্ত যে বেগটা আছে এটা হচ্ছে সময়ের সমানুপাতিক। ঠিক আছে, এই যে প্রাপ্ত বেগ আছে, বেগ ভি, এটা হচ্ছে আমাদের সময়ের সমানুপাতিক, সময়ের সমানুপাতিক। ওকে, তার মানে v is proportional to t, তার মানে যত বেশি সময় লাগবে পড়তে বেগ তত বাড়বে। উপর থেকে তুমি অনেক উপর থেকে ফেলে দিছো, স্বাভাবিকভাবে তুমি যদি এখান থেকে ফেলে দাও, নর্মালি নিচে পড়তে যতটুকু টাইম লাগবে একটা 10তলা বাসার ছাদ থেকে ফেলে দাও, তোমার অবশ্যই টাইম বেশি লাগবে। আর উপর থেকে যখন টাইম বেশি লাগবে অবশ্যই এটা বেশি বেগে নিচে পড়বে। এটা বলছে আমাদের গ্যালিলিও, সেকেন্ড সূত্র দিয়েছেন। তারপর হচ্ছে আমরা যদি আমাদের থার্ড যে ফর্মুলায় চলে যাই, থার্ড যে সূত্রটা দিয়েছেন বা তৃতীয় যে সূত্রটা দিয়েছেন গ্যালিলিও, তৃতীয় সূত্রটা হচ্ছে আমাদের স্থির অবস্থান থেকে, অবশ্যই দেখো বিনা বাধায় স্থির অবস্থান কিন্তু আমি উল্লেখ করছি, আগে স্থির ছিল, আগে কোনো কিছু ছিল না। দেখো সবগুলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু। সো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, বিনা বাধায় পড়ন্ত বস্তু যে উচ্চতা অতিক্রম করবে সেই উচ্চতা হচ্ছে তার সময়ের বর্গের সমানুপাতিক। যে উচ্চতা বা যে দূরত্ব, উচ্চতা বা যে দূরত্ব অতিক্রম করবে, যেটা প্রকাশ করছি আমি এস দিয়ে, তা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক, বর্গের, আই রিপিট, বর্গের সমানুপাতিক। তার মানে এই যে দূরত্বটা আছে এটা হবে হচ্ছে প্রপোর্শনাল টু টি স্কয়ার। তার মানে সময় যত যাবে বেগ তত বাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, সময় যত যাবে উচ্চতা যত বাড়বে সময় তত বেশি লাগবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট এই যে এইচ এর ভ্যালুটা আছে এটা আমি দেখতে পাচ্ছি প্রপোর্শনাল। ঠিক আছে, ওকে, সমানুপাতিক। সো এইখান থেকে আমার একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে যে সময়ের সাথে আমাদের যেই উচ্চতার সম্পর্ক আছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের টি স্কয়ারের সমানুপাতিক। আর দ্বিতীয় সূত্র থেকে যেটা ক্লিয়ার হয়েছে সেটা হচ্ছে সময়ের সাথে যে প্রাপ্ত বেগটা আছে সেটা হচ্ছে ভি, ভিটা হচ্ছে টি এর সমানুপাতিক। সময় যত বেশি লাগবে বেগ তত বাড়বে, আর এখানে সময় যত বেশি লাগবে বা উচ্চতা যত বেশি হবে সময় তত বেশি লাগবে। বুঝতে পারছি বিষয়টা? সো এই তিনটা ফর্মুলা গ্যালিলিও দিয়েছেন। অ্যান্ড এরপরে হচ্ছে গ্যালিলিও কিছু কথা বলছেন যা গ্যালিলিওর স্টেটমেন্ট অনুযায়ী আমাদের ওই যে গতির সমীকরণ ছিল না তার সাথে আমাদের রিলেটেড করে বা রিলেশন কম্পেয়ার করে এসকে বা দূরত্বকে হাইট বা উচ্চতার সাথে তুলনা করে আমরা কয়েকটা ফর্মুলা পাইছি। সো চলো এই ফর্মুলাগুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবা পরন্ত বস্তুর যে ম্যাথগুলো আছে এগুলো কোন ফর্মুলা দিয়ে করতে হয়। ওকে, আমি একটু কম্প্যারিজনে নিয়ে আসি এখানে যে আসলে কম্পেয়ারটা কিভাবে করব। কম্প্যারিজনটা এখানে চলে আসে। তো নর্মালি আমি গতির যেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছি যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে, সেমভাবে এইখানেও আমি গ্যালিলিওর যে পরন্ত বস্তু সূত্র ছিল এখানে অ্যাপ্লাই করবো, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি, এটা নিয়েও কোনো সমস্যা নাই। ঠিক আছে,
ফাইন। তারপরে যখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে যাব ত্বরণ রিলেটেড, দেখো তো একটা বিষয়, ত্বরণটা হচ্ছে আমাদের এইখান থেকে যে মেন বিষয়টা চলে আসে, A ইজ ইকুয়াল টু হচ্ছে V মাইনাস ইউ ডিভাইডেড টি, ঠিক আছে? এটা একটা বিষয়। বাট যখন আমি পরন্ত বস্তুর ক্ষেত্রে খেয়াল করতে যাব, এইখানে কিন্তু ত্বরণ আর এ থাকবে না। পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ বল আছে, মাধ্যাকর্ষণ শক্তি আছে, বা অভিকর্ষজ একটা বল আছে। সো পৃথিবী যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যার কারণে পৃথিবী যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যার কারণে বস্তুগুলা ছেড়ে দিলে নিচের দিকে ফল করে বা নিচের দিকে পড়া স্টার্ট করে। সো তখন কিন্তু একটা বেগে বা একটা ত্বরণ নিচের দিকে পড়া স্টার্ট করে, যেটাকে বলা হচ্ছে জি। জি এর ভ্যালু হচ্ছে অভিকর্ষজ ত্বরণকে ইন্ডিকেট করে, যার ভ্যালু হচ্ছে নর্মালি আদর্শ মান ধরা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো এইখানে আমাদের ত্বরণের এই ফর্মুলা বসানোর কোনো দরকার নাই, এটা শুধু আমি গতিসূত্রের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। কিন্তু যখন আমি পরন্ত বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাব, তখন অবশ্যই আমি জি এর ভ্যালুটা সবসময় 9.8 বসায় যাব। আশা করি বুঝতে পারছি। এটা নর্মালি গতির সমীকরণ, গতির ফর্মুলাগুলো ছিল, আর আমি গতির সাথে আমাদের পরন্ত বস্তুর একটা কম্প্যারিজন দিয়ে দিচ্ছি। দেখো, তারপরে হচ্ছে আমরা যখন দেখো এখান থেকে এস এর ফর্মুলা কিন্তু আরেকটা ছিল আমাদের, এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো? হাফ এ টি স্কোয়ার। তখন এই ফর্মুলাটা আমি গতির ক্ষেত্রে ইউজ করছি, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমি সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, শুধু এসটা হয়ে যাবে এইচ আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের জি, হাফ জি টি স্কোয়ার। এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, যেখানে জি এর ভ্যালুটা হচ্ছে এই যে 9.8, এক্সট্রা করে ত্বরণ বের করার কোনো ঝামেলা নাই। ওকে, তারপর আমাদের কিছু কথা বলা আছে, সেটা হচ্ছে আমাদের ভি এর একটা ফর্মুলা ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as প্লাস 2as। ওকে, এইখানে একটা টুইস্ট আছে, টুইস্ট হচ্ছে এরকম, আমি পরন্ত বস্তুর ক্ষেত্রেও সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে আমি আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন কথা হচ্ছে ভাইয়া, কখন প্লাস 2gh ইউজ করবো, কখন আমি মাইনাস 2gh ইউজ করবো, এটা নিয়ে কিন্তু একটা বড় কনফিউশন তৈরি হয়। সো দেখো একটা বিষয়, যখন আমি ত্বরণটা বলছিলাম, যখন প্রবলেম সলভ করেছি, যখন আমার ত্বরণটা পজিটিভ হয়, যখন আমি ত্বরণ পাই, তখন কিন্তু আমার এর ভ্যালুটা পজিটিভ হয়। যদি আমি কোনো কারণে মন্দন পাই, তখন কিন্তু আমাদের এর ভ্যালুটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায় না? সেম কেসে পৃথিবী কি করে, কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এখন তুমি যদি ধরো বললা পৃথিবীকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করতে দিবা না কোনো বস্তুকে, রাগ করে কি করলা, কোনো একটা বস্তুকে উপর দিকে তুমি থ্রো করলা, ঢিল দিলে উপর দিকে, তার মানে কি পৃথিবীর আকর্ষণ বলের বিপরীতে তুমি থ্রো করছো বা বিপরীতে তুমি ঢিল দিছো। তখন কোন একটা বস্তুকে উপর দিকে ছুড়লে, উপর দিকে যখন তুমি থ্রো করবা, উপর দিকে যখন ঢিল দিবা বা উপর দিকে যখন নিবা, তখন হচ্ছে আমি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh করবো। কেন? কারণ নিচের দিকে টানতেছে না, জি এর ভ্যালুটা এখন উপর দিকে উল্টা কাজ করতেছে। তখন আমি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh অ্যাপ্লাই করবো। যখন নিচের দিকে পড়বে, তখন আমি উপরের ফর্মুলা অ্যাপ্লাই করবো, যেটা হচ্ছে প্লাস সম্বলিত। নিচের দিকে যখন নর্মালি পড়বে, তখন আমি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে? সো এই কয়েকটা ফর্মুলা হচ্ছে আমাদের পরন্ত বস্তুর যেই টপিকটা আছে এর মধ্যে আসছে। প্রথমে আমি 3টা সূত্র নিয়ে আলোচনা করছি গ্যালিলিওর, তারপর হচ্ছে সমীকরণগুলো নিয়ে একটু আলোচনা করছি, এন্ড কম্প্যারিজন করে দেখাইছি গতির ক্ষেত্রে কোনটা বসে, পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনটা বসে। সো আশা করি সবারই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। সো এরপর একটা প্রবলেম আছে, সো চলো আমরা প্রবলেমটা সলভ করে ফেলি, তাহলে কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো চলো দেখি প্রবলেমটা কি বলা আছে। ক্রিকেটের একজন ভালো পেস বোলার সে ঘন্টায় 150 কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুটতে পারে। ওকে ফাইন। সে যদি খাড়া উপর দিকে বলটি ছুড়ে, মানে তার ক্যাপাসিটি হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে বেগটা হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার। এখন কথা হচ্ছে ভাইয়া, বলছিলাম আগেই কিলোমিটার পার আওয়ার কিন্তু আমাদের এসআই ইউনিট না। আমি কি করব, এটাকে অবশ্যই মিটার পার সেকেন্ড ইউনিটে নিয়ে যাব, যেটা হচ্ছে এসআই ইউনিট। শর্টকাটটা বলে দিছিলাম, শর্টকাটটা হচ্ছে 150কে আমি কি করব,
3.6 দিয়ে ডিভাইড করবো, তাহলে কিসে কনভার্ট হয়ে গেল? মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেছে। সো চলো ক্যালকুলেটর ইউজ করে একটু দেখি কি আসছে। 150 ডিভাইডেড 3.6, সো 41.67 মিটার পার সেকেন্ড, 41.67 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বলা হচ্ছে এরকম, সে যদি খাড়া উপর দিকে বলটি ছুঁড়ে বলটি কত উচ্চতায় উঠবে? সুন্দর একটা ম্যাথ, সুন্দর একটা প্রবলেম। আচ্ছা খেয়াল করো তো, কত উচ্চতায় উঠবে? কখনো খেয়াল করছো কিনা জানি না, কোন একটা বস্তুকে উপর দিকে থ্রো করলে তুমি প্রথমে অনেক স্পিডে থ্রো করছো, একটা টাইম পরে কিন্তু এটা উপরে যাবে, যাওয়ার পর এখানে গিয়ে কিন্তু এর বেগ শূন্য হয়ে যাবে, তারপরে আবার এটা নিচের দিকে ফল করা শুরু করবে। জিনিসটা এমন না, আগে তুমি একটা বেগ উপর দিকে ঢিল দিছো, যখন উপরে যাবে তখন এর বেগটা 0 হয়ে যাবে, তখন আবার সেম বেগে নিচের দিকে নামা শুরু করবে। এটা বুঝতে পারছো কিনা, এটা কখনো ফিল করছো কিনা, একটু রিলেট করার ট্রাই করবা, ঠিক আছে? সো চলো আমরা একটু বুঝি জিনিসটা আসলে হয়েছেটা কি, কত উচ্চতায় উঠতে পারে। আমি যদি কম্প্যারিজনে যাই, আমি যদি একটু কম্পেয়ার করে দেখি যে কি হয়েছে আসলে, যে আমাদের ফার্স্টে হচ্ছে একটা বেগে একটা বলার বল ছুটতে পারতো, মানে আদি বেগ, এটাকে আমি শেষ বেগ লিখছি ভি লিখছি, আমি একটা আদি বেগ লিখে নিই কারণ যেহেতু আগে ঢিল দিছে। সো আদি বেগ হচ্ছে আমার ইউ। সো নিচ থেকে একটা বস্তুকে তুমি উপর দিকে ঢিল দিছো বা একটা বলার উপর দিকে ঢিল দিছে, যেটা হচ্ছে 41.67 মিটার পার সেকেন্ড স্পিডে, অ্যান্ড এটা একটা হাইটে উঠছে। হাইট ওঠার পরে কি এটা আবার নিচে নামা শুরু করবে না? অবশ্যই নিচে নামা শুরু করবে। সো নিচে নামা শুরু করার কথা বলে নাই, কত উচ্চতা উঠবে এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমাদের কি হবে? শেষ বেগটা 0 হয়ে যাবে, তাই তো? রাইট। আর ত্বরণ দেখো তো, একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবা, কাজ করতেছে কিন্তু উপর দিকে, মানে কি অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করতেছে। সো আমি এখান থেকে যখন আমাদের এই যে হাইটটা বের করতে বলবে, তখন আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? ফর্মুলা কিন্তু আমার এটা অ্যাপ্লাই হবে, যে কোনো বস্তুকে উপর দিকে ছুটতে হলে কিন্তু আমি বলছিলাম নেগেটিভ, যে হলো নেগেটিভ দিয়ে যে ম্যাথটা আছে বা যে প্রবলেমটা আছে ওইটা অ্যাপ্লাই করা লাগে, বা ওই সমীকরণটা অ্যাপ্লাই করতে হয় প্রবলেম সলভিংয়ে। সো এইখান থেকে আমি বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh, আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো এই ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে আমি কি করব? লিখবো এখানে যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাসের 2gh, আমি যদি মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করে দিই, আমি পাবো হচ্ছে এখান থেকে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। আমি এইচটা যাচ্ছি, সো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড 2g ইকুয়াল টু হচ্ছে আমাদের এইচ। সো এইচ এর ভ্যালুটা কি চলে আসে? ইউ স্কোয়ারের ভ্যালু কত? 41.67, যেটা আমরা বের করছি, রাইট। শেষ বেগ হচ্ছে আমাদের 0 স্কোয়ার, দরকার নেই। জির ভ্যালু হচ্ছে আমাদের 9.8, সো 2 × 9.8 এত মিটার, অবশ্যই হাইটটা মিটার হবে কারণ সবগুলো এসআই ইউনিটে বের করতেছি। সো উচ্চতা আমাদের কি হবে? এসআই ইউনিট হবে, যেটার একক হচ্ছে মিটার। সো চলো বের করে ফেলি কি আসছে আমাদের অ্যান্সারটা। ডিভাইড হচ্ছে আমাদের 2 × 9.8, সো অ্যান্সারটা চলে আসে হচ্ছে আমাদের 88.57 বা 88.58 মিটার। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার, যে কোনো একটি বলার যদি ম্যাক্সিমাম 150 কিলোমিটার/আওয়ার বেগে কোনো একটি বলকে উপর দিকে থ্রো করে বা ঢিল দেয়, তাহলে ওই বলটি সর্বোচ্চ 88.58 বা 88.57 মিটার উচ্চতায় উঠবে। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আমাদের পরন্ত বস্তু রিলেটেড একটা প্রবলেম। সো চলো আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। পরন্ত বস্তুর সূত্র রিলেটেড কথাবার্তা আমি বলে ফেলছি আলাদা একটা পেজের মধ্যে, সো এটা পরে চলে আসছে। সো ঠিক আছে, আশা করি বুঝতে পারছি সবাই। সো চলো আমরা আমাদের নেক্সট যে স্লাইডটা আছে এটাতে দেখি কি বলা আছে। পরন্ত বস্তুর আরেকটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? সেটা হচ্ছে পৃথিবীকে ঘিরে মহাকাশযান যখন ঘুরতে থাকে এর দ্রুতি থাকে অনেক বেশি, অবশ্যই অনেক বেশি, প্রায় বা অনেক বেশি থাকে। সো প্রায় 10 কিলোমিটার/সেকেন্ড। ওয়াও, দেখো একটা এক্সক্লেমেটরি একটা সাইন দিছে, মানে অনেক বেশি তাজ্জব হয়ে গেছে, যিনি কোশ্চেন করতেছে উনি অনেক অবাক হয়ে গেছে, এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিছে। ওয়াও, এত থাকে, ফাইন। এরকম গতিতে যদি আকাশের দিকে একটি কামানের গোলা ছুড়ে দেই, সেটা কত উপরে উঠবে? ঠিক আছে, ক্রিমিনাল মাইন্ডেড একটা লোক কামানের গোলাকে উপর দিকে ছুড়ে দিচ্ছে, ঠিক আছে। সো জানে না যে উপর দিকে ছুড়ে দিলে নিজের উপরে এসে পড়বে। যেহেতু আমরা ফিজিশিয়ান, আমরা জানি যে আমরা ফিজিক্স পড়াইতেছি, আমরা জানি যে আসলে কি হয়েছে কাহিনী। দেখো, পৃথিবীকে ঘিরে একটি মহাকাশযান যখন ঘুরতে থাকে এর দ্রুতি থাকে অনেক বেশি, স্পিড অনেক বেশি। এরকম গতিতে যদি একটি আকাশের দিকে একটি কামানের গোলা ছুড়ে দেওয়া হয়, সেটি কত উপরে উঠবে? সেম রিলেটেড একটা প্রবলেম। এটা কামানের গোলাকে আমি, দেখো কামানের গোলা, ঠিক আছে, পোলা তো নয় যেন আগুনের গোলা, ফাইন। দেখো
সো উপর দিকে থ্রো করলাম একটা বেগটা কত, আদি বেগটা বলে দিলাম, যেটা হচ্ছে আমাদের 10 কিলোমিটার পার সেকেন্ড। আমি একটু আগে বলছি ভাইয়া যে কিলোমিটার পার সেকেন্ড বসানো যাবে না, কারণ ডেসা ইউনিট না, অবশ্যই মিটার পার সেকেন্ডে নিতে হবে। সো হয়ে যাবে হচ্ছে 10,000 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার আদি বেগ। কত উপরে উঠবে মানে শেষ বেগটা 0 হবে। ফাইন। সো এইচ এর ভ্যালু বের করতেছি, সেম ফর্মুলা ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখান থেকে আমরা এইচটা বের করব। সো 2gh ইকুয়াল টু হচ্ছে আমাদের ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, অ্যান্ড এইখানে আমাদের এইচ এর ভ্যালুটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড 2g, অ্যান্ড ভ্যালুগুলো বসাই দিব অবশ্যই। দেখো ভ্যালুগুলো যদি আমি বসাই দিই, এখানে আমাদের এইচ এর ভ্যালুটা হচ্ছে বের করতে পারবো, যেখানে আদি বেগ হচ্ছে 0, সরি আদি বেগ হচ্ছে আমাদের একটা ভেলোসিটি আছে, শেষ বেগ হচ্ছে 0। সো এইখানে আমাদের আদি বেগটা হচ্ছে 10,000 স্কোয়ার, শেষ বেগ হচ্ছে 0 স্কোয়ার, নিচে হচ্ছে 2g, জি হচ্ছে 9.8। অবশ্যই ক্যালকুলেট করবো, এক একটা আসবে অবশ্যই মিটারে। সো আমি একটু ক্যালকুলেট করি, তোমরা যারা ক্লাস করবা বা ক্লাস করতেছো যারা, তারা আমার সাথে ক্যালকুলেশনটা করে নাও, তাহলে তোমাদের ক্যালকুলেশনটা পারফেক্ট হবে। সব কিছু ভাইয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকো না সবসময়, তাহলে ধরো পরীক্ষার হলে গিয়েও ভাইয়াকে মিস করবা যে ভাইয়া যদি একটু দেখায় দিত তাহলে হয়তো অনেক ভালো হতো। সো এইচ এর ভ্যালুটা আমাদের চলে আসছে এরকম। আমি একটু বইয়ের সাথে অ্যান্সারটা মিলিয়ে দেখি আসলে ঠিক আসছে কিনা আমার। ঠিক আছে, অনেক বড় একটা ভ্যালু আসছে তো। সো কামানের যেহেতু গোলা, ওকে ফাইন, হ্যাঁ আমাদের ভ্যালুটা সুন্দর একটা ভ্যালু আসছে, 51040.816। আশা করি তোমরা যারা ক্যালকুলেটর ইউজ করছো তোমাদেরও সেম অ্যান্সার আসছে, বাট বইতে অ্যান্সারটা কিলোমিটারে দেওয়া। কেন দেওয়া? কারণ কিলোমিটার একটা বড় ইউনিটে লিখলে আমার বেশি ডিজিট লেখা লাগতেছে না। সো এইচ এর ভ্যালুটা লেখা যায় হচ্ছে 5102.04 এত কিলোমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে কোনো একটা বস্তুকে যদি আমি 10 কিলোমিটার পার সেকেন্ড বা কোনো একটা কামানকে যদি আমি 10 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে বেগে উপর দিকে ছুরি, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম আমাদের 5102 কিলোমিটার উপরে উঠবে। 5102 কিলোমিটার উপরে উঠবে। ওকে, সো দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি আছে। এর থ্রুতে আমাদের লেকচারটা কমপ্লিট, অল ফিনিশড। আমরা সবগুলো টপিক আলহামদুলিল্লাহ কভার করে ফেলছি। অ্যান্ড যারা আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাসটা করছো তারাও আশা করি সবগুলো টপিক বুঝতে পারছো। অ্যান্ড আবারও বলতেছি যে আমাদের যেই পাঠ্য বই আছে এর কোনো বিকল্প নাই, এর পাশাপাশি সহায়ক হিসাবে অবশ্যই অল্টারনেটিভ অনেক কিছু পড়তে পারো, কোনো প্রবলেম নাই। আজকের ক্লাসটা যেরকম আসছে যে টোটালি সবগুলো টপিক আমরা আলহামদুলিল্লাহ কভার করছি। অ্যান্ড আমাদের এই কোর্স যেটা আছে, এই কোর্সের মধ্যে হচ্ছে আমাদের ফ্রি গাইড বই আছে, অ্যান্ড বোর্ড স্কুলের এমসিকিউ সলভ ক্লাস, অ্যান্ড এগুলো সম্পর্কে আমি ফার্স্টে আগে বলে নিছি। পাশাপাশি হচ্ছে আমাদের সিকিউ প্রশ্ন সলভ আছে, সংক্ষিপ্ত ক খ। আমাদের সবচেয়ে বেশি প্যারা হয় যে ভাইয়া ম্যাথ ক্লাসে অনেক ভালো সলভ করেছেন, ম্যাথ অনেক ভালো বুঝতে পারছি, আর ম্যাথ হচ্ছে একদম পিওর নাম্বার, হইলে মার্ক কাটার কোনো জায়গা নেই। বাট ক আর খ নাম্বার যে প্রবলেমগুলো আছে, অনুধাবনমূলক কোশ্চেন আছে, জ্ঞানমূলক কোশ্চেন আছে, যদি কোনো কারণে গোছানো না হয় তাহলে কিন্তু এখানে নাম্বারটা চলে যায়। সো প্রস্তুতি যেহেতু 100-এ 100 হচ্ছে, তাহলে অবশ্যই আমরা 100 দেওয়ার ট্রাই করব। সো এখান থেকে আমাদের ক আর খ আমরা দিয়ে দিচ্ছি, যার ফলে তোমাদের টোটাল প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। পাশাপাশি প্রবলেম সলভিংয়ের জন্য প্রাইভেট একটা গ্রুপ থাকতেছে, এই গ্রুপের মধ্যে হচ্ছে আমরা মেইনলি যে প্রবলেমগুলো আছে তোমাদের এগুলো ডিসকাশন করবো। আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল আছে, এরা হচ্ছে তোমাদের প্রবলেমগুলোর সলিউশন দিয়ে দিবে। পাশাপাশি হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষা যাতে অনেক বেশি সুদূর প্রসারী হয়, অনেক বেশি স্মুথলি যায়, যার কারণে এসএসসির আগ পর্যন্ত তোমরা হচ্ছে এই ক্লাসগুলোর অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। অ্যান্ড এরই থ্রুতে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই, বা যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদের যেই ওয়েবসাইটটা আছে orbitacademyonline.com, এটাতে যোগাযোগ করবা, আর আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করার জন্য তোমাদেরকে আর কি উৎসাহিত করা হচ্ছে। সো এরই থ্রুতে আমাদের ক্লাসটা শেষ, ভাইয়া সাইনিং আউট। তো সবাইকে আসসালামু আলাইকুম।